নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো? ভালো আছো অবশ্যই। উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত সম্মানিত অভিভাবক, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সবাইকে জানাচ্ছি অনলাইন ক্লাসে স্বাগত। আমি নিলয়কান্ত দেবনাথ, সহকারী শিক্ষক, ডেমরা চাপারকোনা উচ্চ বিদ্যালয়, বারহাট্টা, নেত্রকোনা। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা দ্বিতীয় পত্র থেকে কারক নিয়ে। গত ক্লাসে আমরা কারক পড়েছিলাম। কারক আমরা জানি কারক কত প্রকার? 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পদানকারক, অপদানকারক, অধিকরণ। আমরা বেছে নিয়েছিলাম অপদান আর অধিকরণ কারক। যে পেছন থেকে শুরু করতে চেয়েছিলাম, কারণটা হলো যে অপদান বা অধিকরণ থেকেই সাধারণত প্রশ্নে বেশি থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেদিন বুঝেছিলাম অপাদান কারক মানে আমরা চিনব কিভাবে, অধিকরণ কারক আমরা চিনব কিভাবে। তোমাদের কি মনে আছে অপাদান চিনব আমরা কিভাবে? যেটা হলো অপদান। আমি একটু পিছনে যাচ্ছি। অপাদান, দান মানে দান কাউরে যদি তোমার কাছ থেকে কিছু, তোমার কাছে যে পরিমাণ টাকা দিয়ে বলি আমি আছে, তা কাউকে যদি দান করো তাহলে তোমার কমে যাবে। তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে দান করলে কমে যায়, কমে যাওয়া মানে মাইনাস। আর অধিকরণ, অধিক অর্থ হলো বেশি। তোমাকে যদি কেউ কিছু দেয় তাহলে সেটা বেড়ে যায়, সেটা হলো প্লাস। প্লাস এবং মাইনাস দিয়ে আমরা অপাদান এবং অধিকরণ কারক মনে রাখার চেষ্টা করেছি। তাহলে অপাদান হলো কমে যাওয়া। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম, আমি এগুলো কিন্তু তোমার বোর্ডে লিখতেছি না, কারণটা হলো এগুলো সেদিন মানে বিস্তারিত বলেছিলাম, তবু একটু মনে করে দেওয়ার জন্য আর কি। গাড়িটি ঢাকা থেকে জারিয়া পৌঁছলো। তাহলে ঢাকা থেকে ছেড়ে আসছে, ঢাকা থেকে মাইনাস হয়েছে, তাহলে এটি অপাদান। আর পৌঁছাইছে কোথায়? জারিয়া। জারিয়া প্লাস হয়েছে, যোগ হয়েছে, সুতরাং এটা অধিকরণ কারক। আর এটার সাথে হলো অপাদানের সাথে কি থাকতে হবে আরও? যদি পাপ, ভয়, বিপদ এবং থেকে শব্দ থাকে তাহলে সেটা হবে অপাদান। যেমন লোভে পাপ, পাপে মৃত্যু। এখানে পাপ যেহেতু আছে সেটা হবে অপাদান। যেমন বিপদে মোরে রক্ষা করো, বিপদ আছে এখানে, সেটা অপাদান। আর অধিকরণ হলো নির্দিষ্ট স্থান, বিষয় যদি থাকে এবং সময়, তাহলে সেটা হবে কি? অধিকরণ কারক। আর সাথে প্লাস, যেমন গাছে পাতা আছে, তাহলে গাছে কি পাতা আছে? এটা তো আর যুগই আছে, এটা যুগ হয়েছে না, গাছে পাতা আছে, ঝরে তো আর নাই। যদি ঝরে যায় তাহলে অপাদান হবে, যেহেতু আছে সেটা কি? অধিকরণ কারক। যেমন তিলে তৈল আছে, তিলে তৈল আছে, সুতরাং এটা কি হবে? অধিকরণ কারক। আবার ভয়, আমি বাবাকে ভয় পাই, তাহলে কি হবে? ভয় কোথায় পেয়েছিলাম? অপাদানে পেয়েছিলাম, কিন্তু অধিকরণে পাই নাই। তাহলে অধিকরণ হলো প্লাস হলে। গাছে পাতা আছে, সেটা অধিকরণ বললাম। আর কি, তাহলে কী বলেছিলাম বলো? নির্দিষ্ট স্থান, সময়, আর হলো বিষয়। যদি বিষয় থাকে তাহলে সেটা অধিকরণ হবে। যেমন সে অঙ্কে কাঁচা, অঙ্ক কি বিষয় না? নির্দিষ্ট একটা বিষয়, তাহলে সেটা কি? অধিকরণ কারক। সে বাংলায় পণ্ডিত, বাংলা একটা বিষয়, তাহলে সেটা অধিকরণ কারক। এ পর্যন্ত আমরা পড়েছিলাম, আমি জাস্ট মনে করে দেওয়ার জন্যে বিষয়টা বললাম। বুঝতে পারছো তো? আমরা যেহেতু গত ক্লাসে এটা পড়েছিলাম। এখন হলো আমরা এ পর্যন্তই গিয়েছিলাম যে অধিকরণ কারক কত প্রকার। আমরা জেনেছিলাম যে অধিকরণ কারক কত প্রকার? 3 প্রকার। কি কি? কালাধিকরণ, ভাবাধিকরণ, আর হলো কালাধিকরণ, ভাবাধিকরণ, আর হলো আধারাধিকরণ। তাহলে আজ আমরা বুঝবো সেই 3টা ভাগ। এখানে আরেকটু কথা আছে, ওই কালাধিকরণ, ভাবাধিকরণ, আর এটা কী বললাম বলো তো? আধারাধিকরণ। আধারাধিকরণ আবার 3 প্রকার। আজকে বিস্তারিতটাই জানবো। একটু মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসো, কারণ আমি সেদিন মানে তোমাদের যতগুলো ক্লাস নিয়েছি প্রতি ক্লাসেই কিন্তু বলেছি খাতা কলম সাথে রাখবে। আর আমি সবসময় ক্লাসগুলো ছোট ছোট বিষয় দিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা মনে রাখতে পারো, বিস্তারিত যাতে পড়তে না হয়। তাহলে আমরা যাবো এখন হলো কালাধিকরণ। পড়তেছি কিন্তু আমরা কালাধিকরণ।
কালাধিকরণ, কাল অর্থ হলো সময়। কাল অর্থ কি? কাল অর্থ হলো সময়। যে কালে বা সময়ে ক্রিয়া সংগঠিত হয় তাকে কালাধিকরণ বলে। কি বললাম? যে কালে বা সময়ে ক্রিয়া সংগঠিত হয় তাকে কালাধিকরণ বলে। যেমন উদাহরণ দিচ্ছি আমি, সকালে পড়তে বসবো। সকালে পড়তে বসবো। কি লিখলাম? সকালে পড়তে বসবো। বসবো। সকালে কি কি বুঝিয়েছে? সময় বুঝিয়েছে। 9টার সময় খেতে যাব। 9টার সময়, এখানে কি বুঝিয়েছে? সময় বুঝিয়েছে। আরেকটা উদাহরণ দিই, প্রভাতে সূর্য ওঠে। প্রভাতে সূর্য উঠে। প্রভাতটা কি? ভোরবেলা। তাহলে কি, যদি কাল বা সময়ে ক্রিয়া সংগঠিত, তাহলে কি এই সময়ে ক্রিয়াগুলো কাজগুলো হয়েছে না? এর অর্থ হলো কাজগুলো হয়েছে। সুতরাং এগুলো সবগুলোই কি? কালাধিকরণ। বিষয়টা কি পরিষ্কার হয়েছে? কালাধিকরণ। এরপরে হলো কি? ভাবাধিকরণ। এখন হলো কি? ভাবাধিকরণ। যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য, যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য কোনো ক্রিয়ার রূপ ভাবের অভিব্যক্তি ঘটে, তখন তাকে কি বলে? ভাবাধিকরণ বলে। আমি সহজে বলি, একটা ক্রিয়ার কারণে যদি আরেকটা ক্রিয়া সংগঠিত হয়, একটা কাজের জন্য যদি আরেকটা কাজ সংগঠিত হয়, তাহলে কি? সেটা হবে ভাবাধিকরণ। একবার সহজ সংজ্ঞা, একটা ক্রিয়ার কারণে আরেকটি ক্রিয়া যদি সংগঠিত হয়, তখন সেটা হলো কি? ভাবাধিকরণ। যেমন উদাহরণ, ভাবাধিকরণ, পরিশ্রমে সৌভাগ্য, পরিশ্রমে সৌভাগ্য কি হয়? অর্জিত হয়। অর্জিত হয়। কি লিখলাম? পরিশ্রমে সৌভাগ্য অর্জিত হয়। পরে দিতে পারি আরো, সূর্যোদয়ে অন্ধকার, এটা তোমাদের বইয়েও আছে, দূরভূত হয় বা দূর হয়। অন্ধকার দূর হয়, দূরভূত হয়। দূরভূত। অন্ধকার কি হয়? দূরভূত হয়। আর কি দিতে পারি? একটা ক্রিয়ার সাথে আরেকটা ক্রিয়া কি দেওয়া যায়? কান্না থেকে মন্দীভূত হয়। কান্না থেকে মন্দীভূত হয়। তাহলে একটা কাজের জন্য একটা কাজ হয় না, যদি তুমি পরিশ্রম করো তাহলে কি? তোমার সৌভাগ্য অর্জিত হবে। সূর্যোদয় যদি হয় তাহলে কি? অন্ধকার দূরীভূত হয়। আর যদি কান্না করো, তার কান্না কি হয়? মন্দীভূত হয়। তাহলে কি? একটা ক্রিয়ার জন্য কি হয়েছে? আর একটা ক্রিয়া সংগঠিত হয়েছে, বা একটা ক্রিয়ার জন্য আরেকটা ক্রিয়া প্রকাশ পেয়েছে। তাহলে সেটাই হলো। তাহলে সংজ্ঞাটা কি? একটি ক্রিয়ার কারণে আরেকটি ক্রিয়া যদি সংগঠিত হয়, সেটাই হবে ভাবাধিকরণ। এখন হলো কালাধিকরণ। মুছে ফেললাম এগুলো।
কালাধিকরণটা কি? আধার অর্থ হলো স্থান, আধার অর্থ হলো কি? কালাধিকরণ, আধার অধিকরণ কি বললাম? কালাধিকরণ তো আগেই পড়েছি, ভাবাধিকরণ। এখন হলো আধার অধিকরণ। আধার অর্থ হলো স্থান, আধার অর্থ হলো স্থান। তাহলে আধার অর্থ কি? আধার অর্থ হলো স্থান, অর্থাৎ যত স্থানের ব্যাপার থাকবে সবই হলো আধার অধিকরণ। আমরা যত স্থান পাব সবই হবে কি? আধার অধিকরণ। আধার অধিকরণ আবার তিন উদাহরণটা দিয়ে যায়। যেমন আধার অধিকরণ হলো যত স্থান পুকুরে মাছ আছে। কোথায় আছে? স্থান বুঝিয়েছে। কোথায় আছে মাছ? পুকুরে আছে। আকাশে চাঁদ উঠে আছে, আকাশে চাঁদ আছে। সাগরে তিমি আছে। তাহলে কি? আকাশে স্থান, পুকুরে স্থান, সাগরে স্থান। যদি কোনো স্থান বোঝায় তাহলে সেটাই হবে কি? আধার অধিকরণ। বুঝতে পারছো বিষয়টা? এখন আধার অধিকরণ হলো আবার তিন প্রকার। আধার অধিকরণ কত প্রকার? তিন প্রকার। এখানে হলো অধিকরণ কত প্রকার? তিন প্রকার। সেটা বহু নির্বাচনীতে থাকতে পারে। আধার অধিকরণ কত প্রকার? তিন প্রকার। সেটাও তোমার ইয়েতে বহু নির্বাচনী প্রশ্নে থাকতে পারে। তিন প্রকার কি কি? ঐক্যদেশিক, দেখা যাচ্ছে। এক হলো ঐক্যদেশিক, দুই কি? অভিব্যাপক। অভিব্যাপক দুইটা হলো। আর তিন নাম্বারটা কি? বৈষয়িক। তিন হলো বৈষয়িক। এখন হলো ঐক্যদেশিক অধিকরণ কি? বিশাল কোনো স্থানের এক বা একাধিক স্থানে ক্রিয়া সংঘটিত হয়। বিশাল কোনো স্থান হলো বিশাল, সেখানে এক বা একাধিক স্থানে কি হয়? ক্রিয়া সংঘটিত হয়। তাকে কি বলে? তাকেই বলে হলো ঐক্যদেশিক অধিকরণ। একটু খাতায় লিখে রাখো, মানে একটু বোঝার জন্য লিখে রাখো, মনে রাখার জন্যে। তাহলে বিশাল কোনো স্থানের এক বা একাধিক স্থানে ক্রিয়া সংঘটিত হবে, সেটা হবে হলো ঐক্যদেশিক অধিকরণ। যেমন ওই যে আগে উদাহরণ দিয়েছিলাম, এগুলো দিয়েছি, যে যেমন হলো পুকুরে মাছ আছে। সংজ্ঞাটা কি দিয়েছিলাম আমি? আবার বলো সংজ্ঞাটা। বিশাল কোনো স্থানের এক বা একাধিক স্থানে ক্রিয়া সংগঠিত হয়, তখন তাকে ঐক্যদেশিক অধিকরণ বলে। এখন পুকুরের কি সমস্ত জায়গা জুড়ে কি মাছ আছে? পুকুরের নির্দিষ্ট একটা জায়গায় মাছ আছে, কোনো একটা নির্দিষ্ট স্থানে আছে। সমস্ত পুকুর জুড়ে তো আর মাছগুলো নেই, যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় আছে। তাহলে আমরা সংজ্ঞাতে কি পেয়েছিলাম? ওই বিশাল কোনো স্থানের, পুকুরটা কি অনেক বড়, তো বিশাল কোনো স্থানের পুকুরটা কি বড় না ছোট? অনেক বড়। কোনো স্থানের এক বা একাধিক স্থানে মাছটা কোথায় আছে? এক বা একাধিক স্থানে আছে। তাহলে সেটা কি হবে? ঐক্যদেশিক অধিকরণ হবে। আচ্ছা, পরে হলো অভিব্যাপক। দুই নম্বর কি হলো? অভিব্যাপক অধিকরণ। বিশাল কোনো স্থানের সমস্ত অংশ জুড়ে যদি ক্রিয়া সংগঠিত হয়, তাহলে সেটা হবে কি অধিকরণ হবে? অভিব্যাপক অধিকরণ হবে। সমস্ত জায়গা জুড়ে, তাহলে কি বলো? বিশাল কোনো স্থানের সমস্ত অংশ জুড়ে যদি ক্রিয়া সংগঠিত হয়, তাহলে সেটা হবে অভিব্যাপক অধিকরণ। যেমন তিলে তৈল আছে, এটা পরীক্ষাতে থাকে, কিন্তু আমরা এগুলো আগেও পেয়েছি। তিলে তৈল আছে।
তাহলে তিলের কি একটু অংশে আছে, আগে যেরকম পুকুরে মাছ আছে, মাছ অল্প মানে নির্দিষ্ট জায়গায় ছিল, কিন্তু তিলের তেলটা কি একটা নির্দিষ্ট জায়গায় আছে? না, সমস্ত তিল জুড়েই কি আছে? এই তেলটা আছে। এরপরে ধরো পুকুরে পানি আছে। পুকুরে পানি কি একটা নির্দিষ্ট জায়গায় আছে? সমস্ত জায়গা জুড়েই পানিটা আছে। তাহলে সংজ্ঞাটা বিশাল কোনো স্থানের সমস্ত অংশ জুড়ে যদি ক্রিয়া সংঘটিত হয় তখন তাকে কি বলে? তখন তাকে অভিভাবক অধিকরণ বলে। সর্বশেষ বৈশ্বিক অধিকরণ। বৈশ্বিক অধিকরণ যদি কোনো বিষয়ের বিশেষ অবস্থা বোঝায় সেটা হবে বৈশ্বিক অধিকরণ। যদি কোনো বিষয়ের, এখানে কি আসছে? নির্দিষ্ট বিষয় আসছে। বিষয়ের যদি কোনো বিষয়ের অবস্থা বোঝায়, নির্দিষ্ট বিষয়ের অবস্থা বোঝায়, তখন সেটা হবে বৈশ্বিক অধিকরণ। যেমন সে অঙ্কে কাঁচা, নির্দিষ্ট বিষয়, সে অঙ্কে কাঁচা। আবার সে বাংলায় পণ্ডিত। এখানে কি নির্দিষ্ট বিষয় বুঝিয়েছে, সুতরাং নির্দিষ্ট বিষয় যদি বোঝায় তাহলে সেটা হবে কি? বৈশ্বিক অধিকরণ। তাহলে আমরা কি বললাম? কোনো নির্দিষ্ট সময় থাকলে সেটা হবে কালাধিকরণ। যদি কোনো নির্দিষ্ট সময় থাকে তাহলে সেটা হবে কালাধিকরণ। যদি কোনো নির্দিষ্ট স্থান থাকে তাহলে সেটা কি হবে? আধারাধিকরণ। আর একটা কাজের পরিবর্তে আরেকটা কাজ যদি সংঘটিত হয় তাহলে সেটা হবে ভাবাধিকরণ। ঠিক আছে? আমরা অধিকরণের তিনটাই প্রথম পেয়েছি। কি পেয়েছি? কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। তাহলে কোনো নির্দিষ্ট সময় থাকলে সেটা হলো কি অধিকরণ? কাল অর্থ হলো সময়, তাহলে কালাধিকরণ। কোনো নির্দিষ্ট স্থান বোঝালে সেটা হলো আধারাধিকরণ। আর একটা কাজের পরিবর্তে আরেকটা কাজ যদি সংগঠিত হয় সেটা হবে কি? ভাবাধিকরণ। সেটা হবে কি? ভাবাধিকরণ, না? আচ্ছা, তারপর আমরা আর কি এটা কোথায় পেলাম? এটা কোন অধিকরণ থেকে পেলাম? তাহলে আধার অধিকরণ হলো আবার কি? 3 প্রকার আমরা পেয়েছি। প্রথম পেয়েছি হলো অধিকরণ 3 প্রকার: কালাধিকরণ, আধার অধিকরণ, ভাবাধিকরণ। আবার কালাধিকরণ হলো 3 প্রকার। সেই 3 প্রকার কি? এটা হলো ঐক্যদেশিক, এটা হলো অভিভাবক, এটা হলো বৈশ্বিক অধিকরণ। তাহলে ঐক্যদেশিক আমরা কিভাবে পেলাম? বিশাল কোনো স্থানের একটি নির্দিষ্ট যদি ক্রিয়া সংঘটিত হয় তাহলে সেটা হলো কি? ঐক্যদেশিক অধিকরণ। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম, পুকুরে মাছ আছে। পুকুরে মাছ সমস্ত পুকুর জুড়ে নেই, নির্দিষ্ট একটা জায়গায় আছে। তাহলে আমাদের সংজ্ঞার সাথে কি মিলেছে যে বিশাল কোনো স্থান, পুকুরটা অনেক বড় স্থান কিন্তু নির্দিষ্ট জায়গায় আছে, তাই এটা কি হয়েছে? ঐক্যদেশিক অধিকরণ হয়েছে। অভিভাবকটা কীভাবে বলেছিলাম? মনে আছে? অভিভাবক বিশাল কোনো স্থানের সমস্ত অংশ জুড়ে যদি ক্রিয়া সংঘটিত হয় তখন সেটা হবে তোমার অভিভাবক। যেমন তিলে তেল আছে, তিলের সমস্ত অংশ জুড়েই তেল আছে। পুকুরে পানি আছে, পুকুরের সমস্ত অংশ জুড়েই পানি আছে। আর বৈশ্বিক অধিকরণ যদি কোনো বিষয়ের বিশেষ অবস্থা বোঝায়, যদি কোনো বিষয়ের বিশেষ অবস্থা বোঝায় সেটা, তাহলে সেটা হবে বৈশ্বিক অধিকরণ। যেমন উদাহরণ, সে অঙ্কে কাঁচা, সে অঙ্ক হলো একটা বিষয়, সে বাংলায় পণ্ডিত, বাংলা হলো একটা নির্দিষ্ট বিষয় বলতে একবার নির্দিষ্ট বিষয়কে বুঝিয়েছিলেন, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, এগুলো এরকম। তাহলে সেটা হবে বৈশ্বিক অধিকরণ। তাহলে আমরা গত ক্লাস এবং এই ক্লাস, 2 ক্লাসে মিলে উপাদান এবং অধিকরণ কারক শেষ করেছি। আমার মনে হয় যে এখান থেকে কোনো প্রশ্ন যদি আমরা সামনে পাই বা পরীক্ষা খাতায় পাই তাহলে তো ভুল হওয়ার খুব একটা কথা না। মোটামুটি বড় অংশ থেকে ছোট অংশ বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, আগামী ক্লাসে আমরা পড়ব কর্ম, করণ, যদি পারি সম্পাদন, 3টা শেষ করে দিব। সেটা হলো আগামী ক্লাসে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাসটি উপভোগ করেছ, যদি
ভালো লেগে থাকে, খারাপ লাগলে আমি বলি না, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। কারণ যারা এই ক্লাসটি দেখতে পায়নি তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই কথাটি বলা। আচ্ছা, সম্মানিত অভিভাবক, সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত ক্লাসের সমাপ্তি চাচ্ছি। আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।